প্রিয় ছাত্ররা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় পড়াবো। আমাদের আজকের বিষয় বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলের উপাদান ও স্তর বিন্যাস। প্রথমে তো আমাদের জানতে হবে বায়ু কি বা বায়ুমণ্ডল কাকে বলে। বায়ু হলো একটা গ্যাসীয় উপাদান। তাহলে বায়ুমণ্ডল কাকে বলে যদি বলি, কি বলবো? যে গ্যাসীয় উপাদান আমাদের পৃথিবীকে বেষ্টন করে আছে এবং পৃথিবীর সাথে সাথেই পাক খাচ্ছে বা ঘুরছে, সেটাই হলো বায়ুমণ্ডল। অর্থাৎ বায়ুমণ্ডল হলো পৃথিবীকে বেষ্টন করে থাকা গ্যাসীয় আবরণ। এই যে বায়ু, এই বায়ুর তিনটি উপাদান আছে। কি কি? একটি হলো গ্যাসীয় উপাদান, গ্যাসীয় উপাদান। আর একটি কি? 2 নম্বর হলো জলীয় বাষ্প, জলীয় বাষ্প। আর 3 নম্বর হলো ধূলিকণা। তাহলে বায়ুর উপাদান হলো তিনটি, গ্যাসীয় উপাদান, একটা হলো জলীয় বাষ্প, আর একটা হলো ধূলিকণা। এই যে গ্যাসীয় উপাদান অর্থাৎ বায়ুতে রয়েছে বিভিন্ন ধরনের গ্যাস। তোমরা জানো বায়ুতে প্রধানত কোন গ্যাস বেশি রয়েছে? নাইট্রোজেন, তারপর রয়েছে অক্সিজেন, তারপর আর্গন, কার্বন ডাই অক্সাইড, এছাড়াও হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি গ্যাস যে গ্যাসটি রয়েছে সেটা হচ্ছে নাইট্রোজেন, N2। কত? 78.08%। 78.08%। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে অক্সিজেন, 20.94%, 20.94%। তারপর রয়েছে আর্গন, 0.0934%, 0.934%। আর যেটা রয়েছে কার্বন ডাই অক্সাইড, সেটা রয়েছে খুব সামান্য, কিন্তু তার প্রভাব 0.033%। প্রধানত এই গ্যাসগুলো রয়েছে। এছাড়া আর্গন, জেনন, ক্রিপ্টন, নিয়ন, হিলিয়াম, হাইড্রোজেন প্রভৃতি গ্যাসও রয়েছে বায়ুমণ্ডলে। দ্বিতীয়ত যেটা রয়েছে জলীয় বাষ্প। তাহলে এটা গেল। এবার হচ্ছে জলীয় বাষ্প। জলীয় বাষ্পটা কি? না, জলীয় বাষ্প হলো জলের গ্যাসীয় অবস্থা। জলের গ্যাসীয় অবস্থাকে বলা হয় জলীয় বাষ্প। বায়ুতে জলীয় বাষ্প থাকে মোটামুটি ভাবে 0 থেকে 4%। 0 থেকে 4%। তবে বলা যেতে পারে গড়ে 1.4% জলীয় বাষ্প বায়ুতে থাকে। এই জলীয় বাষ্পটা বেশি দেখা যায় প্রধানত ক্রান্তীয় অঞ্চলে, যেখানে উষ্ণতা বেশি এবং জলভাগের পরিমাণ বেশি। আর কম দেখা যায় মেরু অঞ্চলে। তারপরে কি রয়েছে? তারপর রয়েছে তোমার ধূলিকণা। ধূলিকণা তোমরা দেখবে যে ধরো মরু অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, সমুদ্র উপকূলের বালুকণা, কলকারখানা থেকে যে ছাই ওঠে, ছাইয়ের মধ্যে ছাইয়ের কণা। তারপরে বলা যেতে পারে যে কোনো কয়লা খনি অঞ্চলের সূক্ষ্ম কয়লার গুঁড়ো, ঠিক আছে, আগ্নেয়গিরি থেকে উত্থিত ছাই, এই সমস্তগুলো ধূলিকণা রূপে বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়।
এদেরকে একত্রে বলা হয় অ্যারোসল। অ্যারোসল তোমাদের পরীক্ষা আসতে পারে, অ্যারোসল কি? অ্যারোসলটা কি হলো? তাহলে বলা যেতে পারে অ্যারোসল হলো যে মরু অঞ্চলের সূক্ষ্ম বালিকণা, সমুদ্র উপকূলের বালিকণা, কলকারখানার ছায়ের গুঁড়ো, তারপর আগ্নেয়গিরির উত্থিত ছায়ের গুঁড়ো, কলকারখানার ছাই ইত্যাদি বায়ুমণ্ডলে ভেসে বেড়ায়। এদেরকে একত্রে বলা হয়, ধূলিকণার ভেসে বেড়ায়, এদেরকে বলা হয় অ্যারোসল। এই গেল বায়ুমণ্ডল উপাদান। এবার দেখো, এই যে বায়ুমণ্ডল, যেটা আমাদের বলা যেতে পারে যে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ভাবে 10,000 কিলোমিটার পর্যন্ত, এই ছকটা ভালো করে লক্ষ্য করবে, ঠিক আছে? ভূপৃষ্ঠ থেকে মোটামুটি 10,000 কিলোমিটার পর্যন্ত এই বায়ুমণ্ডল বিস্তার রয়েছে। তবে বায়ুমণ্ডল সবচেয়ে বেশি রয়েছে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি ভাবে 29 বা 30 কিলোমিটার পর্যন্ত। এখানে বায়ুর উপাদানের প্রায় 97% এই মানে 29 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা উপাদানের ভিত্তিতে আর একটা হলো উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। কি বললাম? উপাদানের ভিত্তিতে। বায়ুমণ্ডলের স্তরগুলোর ভাগ হলো, একটা হলো উপাদানের ভিত্তিতে, আর একটা হলো যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে। এই যে উপাদানের ভিত্তিতে, এই উপাদানের ভিত্তিতে এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হোমোস্ফিয়ার বাংলায় বলে সমমণ্ডল, সমমণ্ডল। আর একটা হলো হেটারোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার বা বিষমমণ্ডল, বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারটা কি না, মোটামুটি ভাবে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের সকল গ্যাসের উপাদানগুলো মোটামুটি একই থাকে। আবার বলছি, ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদানগুলো একই থাকে বা অনুপাতগুলো একই থাকে, উপাদানের অনুপাতগুলো একই থাকে। তাই এই স্তরটাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। আর হেটারোস্ফিয়ারটা কি? হেটারোস্ফিয়ারটা হলো 88 কিলোমিটার পর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত, সেখানে বায়ুমণ্ডলে গ্যাসের উপাদানের অনুপাতগুলো একই থাকে না, গ্যাসের উপাদানের অনুপাতগুলো একই থাকে না, তাই একে বলা হয় হেটারোস্ফিয়ার। এই যে হোমোস্ফিয়ার, একে আমার তিনটে ভাগে ভাগ করা হয়, সেটা আমি পরে আসছি। এবার দেখো, এই হেটারোস্ফিয়ার যেটা, এই হেটারোস্ফিয়ারটা আবার ওই যে বললাম, যেহেতু গ্যাসের উপাদানের অনুপাতগুলো একই থাকে না, মোটামুটি ভাবে বলা যেতে পারে যে 88 কিলোমিটার থেকে মোটামুটি 88 কিলোমিটার থেকে 88 কিলোমিটার থেকে 200 কিলোমিটার পর্যন্ত 200 কিলোমিটার পর্যন্ত এইটায় কি বেশি থাকে না,
নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে, তাই এটাকে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর। এটা হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর। কত থেকে কত? 88 থেকে 200। তারপর 200 থেকে মোটামুটি ভাবে 350 কিলোমিটার পর্যন্ত বা 1100 কিলোমিটার পর্যন্ত, 200 থেকে 1100 কিলোমিটার পর্যন্ত এই স্তরে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে বা অক্সিজেনের প্রাধান্য থাকে, তাই একে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। তারপর 1100 থেকে 3500 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় হিলিয়ামের প্রাধান্য থাকে, হিলিয়াম, তাই এটাকে বলা হয় হিলিয়াম স্তর। আর 1100 কিলোমিটারের পর থেকে একদম 10,000 কিলোমিটার পর্যন্ত অংশে বা উচ্চতায় হাইড্রোজেনের প্রাধান্য থাকে, হাইড্রোজেনের প্রাধান্য থাকে, তাই এটাকে বলা হয় হাইড্রোজেন স্তর। তাহলে হেটারোস্ফিয়ার বা বিষমণ্ডল এক একটা স্তরে বা এক একটা উচ্চতায় এক একটা গ্যাসের প্রাধান্য বেশি। 88 থেকে মোটামুটি 200 কিলোমিটার অংশে উচ্চতায় নাইট্রোজেনের প্রাধান্য বেশি, তাই এটাকে বলা হয় আণবিক নাইট্রোজেন স্তর। 200 কিলোমিটারের পর থেকে 1100 কিলোমিটার পর্যন্ত এই উচ্চতায় অক্সিজেনের প্রাধান্য থাকে, তাই একে বলা হয় পারমাণবিক অক্সিজেন স্তর। এবং 1100 থেকে 3500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে উচ্চতায় এটা হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে, তাই একে বলা হয় হিলিয়াম স্তর। আর 1100 পর থেকে একদম শেষ প্রান্ত অর্থাৎ 10,000 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য থাকে, তাই এটাকে বলা হয় হাইড্রোজেন স্তর। এবার দেখো, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে এই বায়ুমণ্ডলকে 6টা ভাগে ভাগ করা যায়, 6টা ভাগে ভাগ করা যায়। কেমন? এবার বলছি, এই যে হোমোস্ফিয়ার অর্থাৎ যেখানে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত একই থাকে, সেইটা আবার 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার। 2 নম্বরটি স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। 3 নম্বর বলতে পারি মেসোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। 4 নম্বর থার্মোস্ফিয়ার। 5 নম্বর এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর 6 হলো ম্যাগনেটোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এই 6টা উষ্ণতার তাপে 6টা ভাগে ভাগ করা হয়। এই যে প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, ট্রপো হচ্ছে গ্রিক শব্দ, ট্রপোস থেকে এসেছে, ট্রপোস। এর অর্থ হলো অশান্ত, অশান্ত। আর স্ফিয়ার কথার অর্থ কি? স্ফিয়ার হলো অঞ্চল বা মণ্ডল, স্ফিয়ার হলো অঞ্চল। তাহলে এটাকে বলা হয়, মোটামুটি ভাবে বলা যেতে পারে যে ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চল থেকে যত তুই মেরু বিন্দুতে যাবো উচ্চতা কমবে, যে মেরু বিন্দুতে বা মেরু অঞ্চলে হবে 8 কিলোমিটার। তাহলে এর উচ্চতা কত? নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার, আর নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা দুই মেরুর দিকে যাব উচ্চতা কমতে কমতে দুই মেরুতে প্রায় 8 কিলোমিটার উচ্চতা। এই স্তরটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার। এই স্তরে অর্থাৎ এই ট্রপোস্ফিয়ার স্তরে বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের প্রায় 75%
বা 75% এবং প্রায় সমস্ত ধূলিকণা ও জলীয় বাষ্প উপস্থিত থাকে। ঠিক আছে, এই স্তরে প্রথম যেটা বৈশিষ্ট্য, যে এই স্তরে বায়ুমণ্ডলের যে গ্যাস, বিভিন্ন গ্যাসের প্রায় 75% এবং প্রায় সমস্ত ধূলিকণা ও জলীয় বাষ্প এই স্তরে থাকে। সেই জন্য এই স্তরে মেঘ, বৃষ্টি, বজ্রপাত, ঝড়, ঝঞ্ঝা, তুষারপাত প্রভৃতি সংঘটিত হয়। সেই জন্য এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল, এই স্তরটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কেন বলা হয়? যেহেতু এই স্তরে ধূলিকণা জলীয় বাষ্প বেশি আছে, সেই জন্য এখানে ঝড়, ঝঞ্ঝা, মেঘ, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি সংঘটিত হয়। তাই এর নাম হলো ক্ষুব্ধ মণ্ডল। দ্বিতীয় বৈশিষ্ট্য কি? এই স্তরে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমে বা হ্রাস পায়। সাধারণত প্রতি 1 কিলোমিটার উচ্চতায় উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমে। 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কমে। ঠিক আছে, তার দ্বিতীয় বৈশিষ্ট্য গেল। 3 নম্বর বৈশিষ্ট্য কি বলবো? যে এই স্তরে বায়ুর উপাদানের প্রায় 75% উপস্থিত থাকে। এগুলো গেল মোটামুটি ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। এই যে ট্রপোস্ফিয়ারের 18 কিলোমিটার ওপরে 2 থেকে 3 কিলোমিটার অংশে বায়ুর উষ্ণতা বৃদ্ধি পায় না বা হ্রাসও পায় না, অর্থাৎ উষ্ণতা থেমে যায়, বাড়েও না কমেও না। সেই জন্য এই অংশটার নাম হচ্ছে ট্রপোপজ। পজ কথার অর্থ হচ্ছে থামা। পজ মানে থামা, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হ্রাস বৃদ্ধি কিছুই হয় না, থেমে যায়। সেটাকে বলে ট্রপোপজ। এবং এই ট্রপোপজ অংশ দিয়ে জেট বায়ুটা প্রবাহিত হয়। জেট বায়ু কেমন বায়ু তোমরা পরে জানবে বায়ু চ্যাপ্টারে। যে জেট বায়ু হলো একটা অতি দ্রুত গতি সম্পন্ন বায়ু, যে মানে প্রবল বেগের সর্পিল গতিতে, মানে সর্পিল ইয়েতে প্রবাহিত হয়। এরপরে এই যে উষ্ণতা বাড়তে 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 উষ্ণতা ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমতে 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 মোটামুটি নিরক্ষীয় অঞ্চলে চলে যায় -80 ডিগ্রি সেলসিয়াসে, আর 2 মেরু অঞ্চলে চলে যায় -60 ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ উষ্ণতা কমছে। তারপরে যেটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে যে ট্রপোস্ফিয়ারের ওপরে থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত অংশে কি হয়, ধূলিকণা জলীয় বাষ্প খুব সামান্য থাকে। এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটো মানে হচ্ছে শান্ত। স্ট্র্যাটোস কথাটির অর্থ হলো শান্ত। এর কথাটির অর্থ হলো শান্ত। ঠিক আছে, দাঁড়াও আমি এটা মুছে নেই, দিয়ে আবার আলোচনা করছি। এই স্তরের বৈশিষ্ট্য কি না? এই স্তরের একটা বৈশিষ্ট্য হলো উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতাও বাড়ে। উচ্চতা বাড়লে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে ছিল ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, যেটাকে ল্যাব সেট বলি। তারপরে এই অংশটা হলো উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে। বাড়তে বাড়তে এই মাথায় গিয়ে প্রায় 0 ডিগ্রি চলে যায়। অর্থাৎ ছিল কত? ছিল মোটামুটি হবে ঘরে ধরো 70 ডিগ্রি সেলসিয়াস মাইনাস। এইটা ছিল এই অংশে, অর্থাৎ ট্রপোস্ফিয়ারের উপরে। সেটা বাড়তে 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 স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে গিয়ে চলে আসে 0 ডিগ্রি সেলসিয়াসে, অর্থাৎ উষ্ণতা বাড়ে। দ্বিতীয়ত হচ্ছে এই স্তরে যেহেতু ধূলিকণা জলীয় বাষ্প খুব কম থাকে বা থাকে না বললেই চলে, সেই জন্য এখানে সবসময় শান্ত আবহাওয়া বিরাজ করে। তাই এর আর একটা নাম হলো শান্ত মণ্ডল। ট্রপোস্ফিয়ারের আর একটা নাম হলো শান্ত মণ্ডল, কারণ এখানে
বায়ুর শান্ত ভাব বিরাজ করে, কোন রকম ধূলিকণা জলীয় বাষ্প খুব কম থাকায় এখানে ঝড় ঝঞ্ঝা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না। 3 নম্বর যে বৈশিষ্ট্য, ঝড় ঝঞ্ঝা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় না বলে এই স্তর দিয়ে জেট বিমানগুলি চলাচল করে। কি চলাচল করে? জেট বিমান। তোমরা দেখে থাকবে, অনেক সময় দেখবে আকাশে একটা ধোঁয়ার বিরাট ধোঁয়া চলে গেছে, ওটা জেট বিমানগুলো যে ধোঁয়া, কারণ ওই স্তরে যেহেতু ঝড় ঝঞ্ঝা নেই, শান্ত, সেই জন্য ধোঁয়াটাকে অনেকক্ষণ ধরে ধোঁয়ার লাইনটাকে দেখা যায়। তাহলে এই গেল 4 নম্বর যে বৈশিষ্ট্য, যে এই স্তরে যে সামান্য পরিমাণ জলীয় বাষ্প বা ধূলিকণা থাকে সেগুলো বিশেষ করে আন্টার্কটিকা শীতকালে একটা বর্ণময় মেঘের সৃষ্টি করে, একটা বর্ণময় মেঘের সৃষ্টি করে। সেই মেঘটার নাম হচ্ছে মৌক্তিক মেঘ বা মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ। তারপর সয়সুক হয়তো হসি শুক্তি মেঘ, অর্থাৎ এই মৌক্তিক মেঘ বা শুক্তি মেঘ এই স্তরে দেখা যায়। আর একটা যেটা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ, যে এই স্তরের নিচে মোটামুটি ভাবে বলা যেতে পারে 20 কিলোমিটার থেকে 35 কিলোমিটার, 20 থেকে 35 কিলোমিটার এই উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের প্রাধান্য থাকে। ওজোন গ্যাস তোমরা শুনে থাকবে, ওজোন গ্যাস হচ্ছে যার সংকেত হলো O3, 3টে অক্সিজেনের অণুযুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। এই ওজোন গ্যাসটি আবিষ্কারক হলেন বিখ্যাত জার্মান রসায়নবিদ সিএফ স্কোনবি। 1840 সালে ওজোন গ্যাস আবিষ্কৃত হয়েছিল, 1840 সালে সিএফ স্কোনবি জার্মান একজন রসায়নবিদ, তিনি আবিষ্কার করেছিলেন। আর এই ওজোন গ্যাসের সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছিলেন চার্লস ফ্যাব্রি এবং হেনরি বুসন। আর ওজনের যে সংকেত O3 সেইটি দিয়েছিলেন জে.এল. সোরেট। আর ডবসন ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপ করেছিলেন, হ্যাঁ, একজন ইংরেজ বিজ্ঞানী ডবসন ওজনের ঘনত্ব পরিমাপ করেছিলেন, এবং ওজনের গ্যাসের ঘনত্ব মাপা হয় ডবসন এককে, হ্যাঁ, ডিইউ, ডবসন ইউনিট। বেশ, যাই হোক, যে এই ওজোন গ্যাসের স্তর দেখা যায়, সেই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটি নাম হলো ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের আরেকটি নাম হলো ওজোনোস্ফিয়ার। তা ওজোনোস্ফিয়ারটা কি বা ওজোন গ্যাসের গুরুত্ব কি সেটা আমি পরে আলোচনা করছি। আগে স্তরগুলো আলোচনা করি, তারপরে আমরা ওজোন গ্যাসের গুরুত্ব আলোচনা করব। এরপরে দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার যে শেষ হলো, অর্থাৎ তারপরে এই উষ্ণতা বৃদ্ধি পাওয়া থেমে যায়, যেটা স্তরটা হচ্ছে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার একটা উচ্চ স্তর, যেখানে উষ্ণতা বৃদ্ধি পাওয়া থেমে যায়, সেই স্তরটার নাম হচ্ছে স্ট্র্যাটোপজ। স্ট্র্যাটোপজের পর থেকে, অর্থাৎ স্ট্র্যাটোস্ফিয়ারের পর থেকে এলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটা কি? মোটামুটি 80 কিলোমিটার পর্যন্ত বা 88 কিলোমিটার, এটাকে বলা যেতে পারে, 80 না বলে 88 কিলোমিটার বলা যেতে পারে। এটা হলো 88 কিলোমিটার পর্যন্ত, ঠিক আছে, মেসোস্ফিয়ার। এই স্তরে আবার উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়, এবং উষ্ণতা কমতে 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 এখানে -90 ডিগ্রি সেলসিয়াস চলে আসে। এখানে উষ্ণতা কমতে কমতে -90 ডিগ্রি সেলসিয়াস চলে আসে এর একদম ঊর্ধ্বসীমায়, মেসোস্ফিয়ারে। তাহলে কি হলো? ট্রপোস্ফিয়ারে উষ্ণতা কমলো, স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা বাড়লো, এবং মেসোস্ফিয়ারে আবার উষ্ণতা কমছে, এবং কমতে কমতে এখানে 0 ছিল স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে, আর মেসোস্ফিয়ারের উপরে চলে আসে -90 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটা হচ্ছে মেসোস্ফিয়ার। এর কতগুলো বৈশিষ্ট্য হচ্ছে, যে এই স্তরে যে উল্কাপিণ্ডগুলো পৃথিবী থেকে ধেয়ে আসে মহাকাশ থেকে, সেগুলো এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় উল্কাপিণ্ডগুলো। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, এই স্তরে রাতে আকাশে একরকম মেঘের সৃষ্টি হয়। সামান্য যে জলীয় বাষ্প থাকে বা ধূলিকণা থাকে, সেগুলো একটা আকাশে মেঘের সৃষ্টি করে, যেটাকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ।
আর 3 নম্বর বলতে পারি যে একটু আগে বললাম যে উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা কমে। মেসোস্ফিয়ারের পরে আবার উষ্ণতা হ্রাস পাওয়া বৃদ্ধি পাওয়া থেমে যায়, যেটাকে বলে মেসোপজ। মেসোপজের পর থেকে 88 কিলোমিটার পর থেকে 500 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় যে স্তরটি দেখা যায়, তাহলে এই তিনটি গেল দেখো হোমোস্ফিয়ার, অর্থাৎ ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ার। এইটা ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত। এখানে বিভিন্ন গ্যাসের উপাদানগুলো প্রায় সমান অনুপাতে রয়েছে, তাই এইটা হলো হোমোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের পর থেকে অর্থাৎ 88 কিলোমিটার পর থেকে একদম শেষ পর্যন্ত সেটা হলো হেটারোস্ফিয়ার। এই হেটারোস্ফিয়ারে যে প্রথমেই যেটা রয়েছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার মোটামুটি 88 কিলোমিটার পর থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই অংশটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মো মানে কি? উষ্ণতা। থার্মোস থেকে গ্রিক শব্দ থার্মোস থেকে এসছে থার্মোস্ফিয়ার। এইখানে এই স্তরে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, 1 নম্বর বৈশিষ্ট্য, প্রথম যেটা বৈশিষ্ট্য, যে উচ্চতা বাড়লে উষ্ণতা অতি দ্রুত হারে বৃদ্ধি পায়। উচ্চতা বাড়লে উষ্ণতা অতি দ্রুত হারে বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে ছিল কত? -90 নিচে, -90 ডিগ্রি সেলসিয়াস। বাড়তে বাড়তে এখানে প্রায় চলে এসে 1200 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। 1200 ডিগ্রি সেলসিয়াস। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে এই স্তরে ভূপৃষ্ঠ থেকে যে বেতার তরঙ্গগুলো যায়, সেই বেতার তরঙ্গগুলো এই স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। তাই আমরা বেতার সংযোগ রক্ষা করতে পারি বা রক্ষা করা সম্ভব হয়। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রচন্ড বা তীব্র সৌর বিকিরণে এই অণু বা পরমাণুগুলো ভেঙে আয়নে পরিণত হয় এই স্তরে। তাই এই স্তরটির আরেকটা নাম হলো আয়নোস্ফিয়ার। এই যে ইলেকট্রন বা প্রোটন, এইগুলো আবার আয়নিত অবস্থায় একরকম আলোক ছটার সৃষ্টি করে, যেটাকে সুমেরু অঞ্চলে আমরা বলি যে সুমেরু প্রভা বা সুমেরু ছটা। সুমেরু প্রভা, এই আলোক ছটাকে বলা হয় সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে একে বলা হয় কুমেরু প্রভা। তাহলে কি বললাম? আর একটা বৈশিষ্ট্য যে ইলেকট্রন প্রোটন গুলো এখানে আয়নিত থাকার ফলে বা আয়নিত অবস্থায় একরকম আলোক ছটার সৃষ্টি করে। এগুলো তোমরা ফিজিক্যাল সায়েন্সে আরো ভালো করে জানতে হবে, আয়ন বা ইলেকট্রন প্রোটন এগুলো সম্পর্কে। মোটামুটি আমাদের ভূগোলে যেটুকু জানা দরকার আমরা সেটুকু বলছি, যে এইগুলো থেকে একদম আলোক ছটার সৃষ্টি হয়। এই আলোক ছটাকে সুমেরু অঞ্চলে বলে সুমেরু প্রভা বা অরোরা বোরিওলিস। অরোরা বোরিওলিস, অরোরা বোরিওলিস। আর কুমেরু অঞ্চলে একে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। তাহলে এইগুলো গেল এই থার্মোস্ফিয়ারের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য কি বললাম? উচ্চতা বৃদ্ধি পেলে উষ্ণতা অতি দ্রুত হারে বাড়ে। 2 নম্বর কি বললাম? যে এই স্তরের বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তার ফলে পৃথিবীর সঙ্গে বেতার যোগাযোগ রক্ষা করা যায়। 3 নম্বর কি বললাম? যে এই স্তরে বায়ু আয়নিত অবস্থায় থাকে, তাই এর নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। 4 নম্বর বললাম এখানে 2 মেরু অঞ্চলে যে আলোক ছটা দেখা যায় তাকে বলা হয় মেরু প্রভা। সুমেরু অঞ্চলে তাকে বলা হয় সুমেরু প্রভা এবং কুমেরু অঞ্চলে বলা হয় কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস। আর সুমেরু প্রভাকে বলা হয় অরোরা বোরিয়ালিস। আর তাপমাত্রা বাড়তে হচ্ছে কত কিলো বললাম? 1200 ডিগ্রি সেলসিয়াস। এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। আচ্ছা, আরেকটা বলে তোমার থার্মোস্ফিয়ার সম্পর্কে, যে এই স্তরে নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য বেশি থাকে। নাইট্রোজেন এবং অক্সিজেনের প্রাধান্য বেশি থাকে। আর এরপর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কি? এক্সোস্ফিয়ারটা হচ্ছে 500 কিলোমিটার থেকে 700 কিলোমিটার পর্যন্ত উচ্চতা যে স্তর, তাকে বলা হয় এক্সোস্ফিয়ার। এখানেও তাপমাত্রা বৃদ্ধি পায়। বৃদ্ধি পেতে পেতে এই স্তরের ওপরে সেটা হয়ে যায় প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। 1600 ডিগ্রি, এখানে ছিল 1200 ডিগ্রি সেলসিয়াস, সেটা বেড়ে হয়ে যায় 1600 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্তরে প্রধানত হিলিয়াম এবং হাইড্রোজেনের প্রাধান্য থাকে। হিলিয়াম এবং হাইড্রোজেনের,
আর এই স্তরে যে আমরা যে উপগ্রহগুলো পৃথিবী থেকে পাঠানো হয় সেই উপগ্রহগুলো এই স্তরে অবস্থান করে প্রধানত, স্যাটেলাইটগুলো। ঠিক আছে। আর লাস্ট হচ্ছে যে 750-এর পর থেকে একদম মহাশূন্য বা শেষ পর্যন্ত সেখানে বায়ু খুব কম থাকে, কারণ যত ওপর দিকে আমরা উঠবো তত বায়ুর ঘনত্ব কমবে, ধূলিকণা থাকবে না প্রায় শেষ পর্যন্ত, এবং বায়ুর ঘনত্ব কমে। এই স্তরে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। এই ম্যাগনেট মানে ম্যাগনেট থেকে হচ্ছে ম্যাগনেটো, একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, এবং এই চৌম্বক ক্ষেত্রকে বেষ্টন করে আছে। আর কি করে না, ওই যে তীব্র যে সৌর বিকিরণ এই স্তরে এসে বাধা পায়, তীব্র সৌর বায়ুটা এই স্তরে এসে বাধা পায়। মোটামুটি এই হলো আমাদের বিভিন্ন রকমের বায়ুমণ্ডলের স্তর। আরেকটু আলোচনা করি ওজন সম্পর্কে। একটু আগে যেটা বললাম যে ওজন, আমরা কি বললাম যে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে মোটামুটি ভাবে ওজন স্তর, ওজন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে মোটামুটি ভাবে 20 থেকে 35 কিলোমিটার উচ্চতায় ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায়। ওজন গ্যাসটা কি? ওজন গ্যাস হলো একটা নীলাভ গ্যাস, একটা আস্তে গন্ধযুক্ত নীলাভ গ্যাস। একটু আগেই বললাম যে এই গ্যাসটি আবিষ্কার করেছিলেন সিএফ স্কনবি। যাই হোক, এই ওজন গ্যাসটা পৃথিবীর উপরে বেষ্টন থাকার ফলে কি হয়, সূর্যের অতি ক্ষতিকর যে রশ্মিগুলো আছে, অর্থাৎ এক্স রশ্মি, আলফা রশ্মি, গামা রশ্মি, অর্থাৎ অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, সেগুলো পৃথিবীতে প্রবেশ করতে পারে না। ফলে আমরা বিভিন্ন রকম রোগ থেকে রেহাই পাই। সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে আমাদের ক্যান্সার, অন্ধত্ব ইত্যাদি নানা রকম রোগের সৃষ্টি হতে পারে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পায়, এইগুলো থেকে রক্ষা পাওয়া যায়। তাই এই ওজন স্তরটাকে বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা। ওজন স্তরকে কি বলা হয়? প্রাকৃতিক সৌর পর্দা। ঠিক আছে। এই প্রাকৃতিক সৌর পর্দা ওজন গ্যাসকে, ওজন স্তরকে বলা হয়। এই ওজন স্তর আমাদেরকে ছাতার মতো সূর্যের ক্ষতিকর রশ্মিগুলোকে বাধা দিচ্ছে। ছাতা যেমন আমাদের বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচায়, তেমনি এই স্তরটা সূর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে। এবার এই ওজন গ্যাসে বিভিন্ন আমাদের বর্তমানে বিভিন্ন, যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরোমিথেন, এই ধরনের কিছু গ্যাস এই ওজন গ্যাসটাকে, বা ইয়ে হচ্ছে কি বললাম, সংকেত হলো O3, এটাকে ভেঙে দিচ্ছে, অর্থাৎ ওজন গ্যাসের স্তরটাকে ভেঙে দিচ্ছে। সেই জন্য বিজ্ঞানীরা সম্প্রতি লক্ষ্য করেছেন যে আন্টার্কটিকা অঞ্চলে ওজন গহ্বর সৃষ্টি হয়েছে। ওজন গহ্বরটা কি না, যেখানে মোটামুটি ভাবে ওজন স্তরের ঘনত্বটা 200 ডপসন ইউনিটের কম, 200 ডপসন ইউনিট। এই ওজন গ্যাসের একটু কি বললাম, ঘনত্ব পরিমাপ করা হয় ডপসন এককে। যেখানে 200 ডপসন ইউনিটের কম, সেইখানে স্তরটা পাতলা হয়ে যাওয়ার ফলে সেই ফাঁক দিয়ে বা সেই গহ্বর দিয়ে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠে প্রবেশ করছে। এইভাবে যদি ওজন স্তর ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হবে। একটু আগেই বললাম বিভিন্ন ত্বকের ক্যান্সার, তারপর অন্ধত্ব, তাপমাত্রা বেড়ে যাওয়া ইত্যাদি নানা রকম অসুবিধা হবে। তাই এই ওজন স্তরটা যাতে রক্ষা বজায় থাকে বা এটা রক্ষা পায়, সেই জন্য আমাদের পরিবেশ রক্ষার ব্যাপারে বা পরিবেশ দূষণ যাতে না হয় সে ব্যাপারে আমাদের সচেষ্ট থাকতে হবে। বেশ, আজকে শেষ করলাম। পরবর্তী দিনে আমরা বায়ুমণ্ডলের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বায়ুর উষ্ণতাতে আলোচনা করব। ধন্যবাদ।